তো এই আর্টিকেল 19 থেকে আজকে শুরু করব। আর্টিকেল 19 যার মধ্যে এই 6টা প্রোটেকশন অফ 6 রাইটস রয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই। প্রথম যেটা পড়ে সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা প্রত্যেক ব্যক্তির রয়েছে এবং নিজেকে এক্সপ্রেস করার, লেখার মাধ্যমে, ভাবভঙ্গি প্রকাশের মাধ্যমে নিজেকে এক্সপ্রেশন দেওয়ার কিন্তু স্বাধীনতা রয়েছে। দ্বিতীয়তে বলা হচ্ছে রাইট টু অ্যাসেম্বল পিসেবলি অ্যান্ড উইদাউট আর্ম, শান্তিপূর্ণভাবে যে কোনো ব্যক্তি বিভিন্ন সমাবেশ করতে পারে এবং সেখানে কোনো অস্ত্রশস্ত্র কিন্তু থাকবে না। তো এটা বলা রয়েছে, এই স্বাধীনতাটা রয়েছে, যে কোনো জায়গায় জমায়েত হওয়ার স্বাধীনতা যেটাকে বলা হয়। 3 নম্বরে বলা হচ্ছে রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন অর কোঅপারেটিভ সোসাইটি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটাও একটা স্বাধীনতার মধ্যে পড়ে। কেউ একটা ইউনিয়ন তৈরি করতে পারে, একটা অ্যাসোসিয়েশন তৈরি করতে পারে, সংঘ তৈরি করতে পারে, ইউনিয়ন তৈরি করতে পারে এবং কোঅপারেটিভ সোসাইটি তৈরি করতে পারে। অর্থাৎ বিভিন্ন ব্যক্তির সম্মেলনে একটা সোসাইটি, প্রত্যেকের সুবিধার জন্য এই সোসাইটি, কোঅপারেটিভ সোসাইটি বিষয়টা আমরা আবার পরবর্তী সময় আরো দেখব। এই কোঅপারেটিভ সোসাইটিটা পরবর্তীকালে যুক্ত হয়েছে সংবিধান সংশোধনীর মাধ্যমে। 2011 সালে এটা এইখানে যুক্ত হয়েছে, এই 6টা রাইটের মধ্যে এটাও পড়ে। তো এটা আমরা পরবর্তীকালে দেখব যে কোঅপারেটিভ সোসাইটিটা বারবার ফিরে আসবে। আচ্ছা, নেক্সট 4 নম্বরে বলা হচ্ছে রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, সারা ভারতে প্রত্যেক ব্যক্তির স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর ক্ষমতা রয়েছে, কোথাও কিন্তু তাকে আটকানো যায় না, সে সারা ভারতে একেবারে স্বাধীনভাবে ঘুরতে পারে। যেটা আগে রেস্ট্রিকশন ছিল, জম্মু কাশ্মীরের ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন ছিল এবং এখনো বর্তমানে উত্তর পূর্বের কিছু রাজ্য রয়েছে যেখানে ইনার লাইন পারমিটের প্রয়োজন হয়, সেই পারমিট নিলে তবে যাওয়া যায়। তার মানে এই নয় যে সেটা এর বাইরে, সেটা আলাদাভাবে তৈরি করা হয়েছে। তো মূল বিষয়টা হলো স্বাধীনভাবে কিন্তু প্রত্যেকে সারা দেশে যে কোনো জায়গাতে ঘুরে বেড়াতে পারে। 5 নম্বর বলা হচ্ছে রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, যে কোনো জায়গায় বসতি তৈরি করা, ভারতবর্ষের যে কোনো জায়গাতে বসবাস করা এবং বসতি তৈরি করার স্বাধীনতা প্রত্যেক ব্যক্তির রয়েছে, যে কোনো জায়গাতে। অর্থাৎ এখানে আমি এই রাজ্যের বাসিন্দা অথবা শুধুমাত্র এই রাজ্যেই আমি থাকতে পারি এরকম নয়, আমরা সারা ভারতবর্ষে যে কোনো জায়গাতে ঘুরে বেড়াতে পারি এবং সেখানে থাকতেও পারি। 6 নম্বরে বলা হচ্ছে রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন, যে কোনো প্রফেশনে, যে কোনো বৃত্তিতে যোগ দেওয়ার অধিকার, অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস, যে কোনো পেশায় নিযুক্তি, যে কোনো ব্যবসা বাণিজ্য করা, এর স্বাধীনতা কিন্তু প্রত্যেকের রয়েছে। সরকার থেকে বা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বন্ধ করা এটা যায় না। এরপর গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা রয়েছে, অরিজিনালি আর্টিকেল 19 কন্টেইনড 7 রাইট, আর্টিকেল 19-এ 7টা কিন্তু অধিকার প্রথমে ছিল, বাট দ্য রাইট টু অ্যাকোয়ার, হোল্ড অ্যান্ড ডিসপোজ অফ এনি প্রপার্টি ওয়াজ ডিলিটেড বাই দ্য 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1978। 1978-এ 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে রাইট টু প্রপার্টিটাকে সরিয়ে দেওয়া হয়, যেটা আগের দিনও বলেছি, যেটা সম্পত্তির অধিকার, যেটা একটা মৌলিক অধিকারের মধ্যে পড়তো আগে, বর্তমানে আর মৌলিক অধিকার নেই। এটা এই 44তম সংবিধান সংশোধনী 1978-এর মাধ্যমে বর্তমানে এটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে 300 আর্টিকেলে, যেখানে সে শুধুমাত্র সেটা লিগাল রাইট হিসেবে রয়েছে। These 6 rights are protected against only state action and not private individual. তো এখানে প্রাইভেট ইন্ডিভিজুয়াল দ্বারা কিন্তু এটা প্রোটেক্টেড নয়, এটা স্টেট অ্যাকশনের বিরুদ্ধে কথা, অর্থাৎ রাষ্ট্র কোনো ব্যক্তির ওপর কিন্তু জোর করে এগুলো ছিনিয়ে নিতে পারে না। মোরওভার দিস রাইটস আর অ্যাভেলেবল অনলি টু সিটিজেন অ্যান্ড টু শেয়ার হোল্ডার অফ এ কোম্পানি, বাট নট টু ফরেনার অর লিগাল পারসন লাইক কোম্পানি অর কর্পোরেশনস। তো এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই আর্টিকেল 19-এর যে সুবিধাগুলো, সেটা শুধুমাত্র যারা আমাদের দেশের নাগরিক তারাই শুধুমাত্র ভোগ করে থাকে, বিদেশিরা এবং কোম্পানি কর্পোরেশন থেকে এটা কিন্তু ভোগ করতে পারে না। সুতরাং এই বিদেশি এবং তার সাথে কোম্পানি কর্পোরেশনের কথাটাও আসছে, এটা মাথায় রাখতে হবে। কনফিউজ করার জন্য কিন্তু এগুলো দেয়া হতে পারে, প্রশ্ন এখান থেকে তৈরি হতে পারে। তো এক্সেপশন থেকে প্রচুর প্রশ্ন তৈরি হয়, এই জন্য এই জায়গাটা হাইলাইট করতে হবে। এবং আরেকটা বিষয়, এটা এখানে রিজনেবল রেস্ট্রিকশন কিন্তু দেয়া যায়। এই যে আর্টিকেল 19 রয়েছে, বাক স্বাধীনতা বা অন্য যে স্বাধীনতাগুলো, সময় সময় প্রয়োজন মনে করলে রাষ্ট্র কিন্তু এগুলো বন্ধ করতে পারে। যেমন আগের দিনও বলেছি যে যখন
এমার্জেন্সি হয়, এমার্জেন্সি ডাকা হয়, ন্যাশনাল এমার্জেন্সি যখন ডাকা হয়, তখন এই আর্টিকেল 19 কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু স্টপ হয়ে যায় এবং তার বিরুদ্ধে কেউ কোর্টে গিয়ে বলতে পারে না যে আমার এই রাইটসটা দেয়া হচ্ছে না বর্তমানে। তো সেই ব্যবস্থাটা কিন্তু করা রয়েছে। সেজন্য এখানে রিজনেবল রেস্ট্রিকশন কথাটা বলা হয়েছে। রিজনেবল কথাটা এটাই যে তার পিছনে একটা যথেষ্ট কারণ থাকবে ওটা বন্ধ করার জন্য। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন নিয়ে বহু কিছু লেখা এখানে রয়েছে। এই লেখাগুলো সেই অর্থে প্রচুর যে মনে রাখতে হবে এরকম কিছু ব্যাপার নয়। জাস্ট আমাদের বুঝতে হবে যে স্পিচ এক্সপ্রেশন বলতে কত রকমের বিষয় হতে পারে, সেই বিষয়গুলো এখানে বলা রয়েছে। এগুলো সেই অর্থে গুরুত্বপূর্ণ নয়। অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন বা এই যেগুলো বলা রয়েছে, ফ্রিডম অফ মুভমেন্ট বা যেগুলো আমি বললাম যথেষ্ট এখানে। তো এরপর আমরা চলে যাব আর্টিকেল 20 তে কি বলা হচ্ছে, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। তো বিভিন্ন যে আটক করা হয়, বিভিন্ন যে শাস্তি প্রদান করা হয়, আটক করা হয়, সেখানে কি কি স্বাধীনতা মানুষ ভোগ করে থাকে, তাকে জোর করে বিভিন্ন শাস্তি দেয়া যায় না, জোর করে আটক করে রাখা যায় না। সেই বিষয়ে আর্টিকেল 20 আমাদের বলছে। খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল। কি বলা রয়েছে ভিতরে আমরা একটু জানবো। আর্টিকেল 20 গ্র্যান্ট প্রোটেকশন এগেনস্ট আরবিটারি অ্যান্ড এক্সেসিভ পানিশমেন্ট টু অ্যান অ্যাকিউজড পারসন। তো যে ব্যক্তিকে আটক করা হলো তার উপর যদি একটা প্রচন্ড অত্যাচার করা হয়, নানানভাবে পানিশমেন্ট তাকে দেওয়া হয়, সেই জায়গাতে কিন্তু প্রোটেকশন আনা হয়। whether citizen or foreigner or legal person like a company or a corporation, it contains 3 provisions in that ডিরেকশন। তো এখানে 3টে প্রভিশন রয়েছে, এই আইনের 3টে দিক রয়েছে, 3টে প্রভিশন রয়েছে। কি কি সেটা একটু দেখতে হবে। নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, অর্থাৎ no person shall be convicted or any offense except for violation of a law in force at the time of the commission of the act, nor subject to a penalty greater than that prescribed by the law in force at time of the commission of this act. তো খুব গুরুত্বপূর্ণ বিষয়টা কি, এই মুহূর্তে যা আইন রয়েছে সেই অনুযায়ী সেই ব্যক্তিকে শাস্তি দিতে হবে। এরপরে ধরা যাক কাউকে আটক করা হলো, তারপরে কোনো একটা আইনে পরিবর্তন আনলো, সেটা কিন্তু সেই নতুন আইন দ্বারা তাকে শাস্তি দেয়া যাবে না। তাকে যে সময় আটক করা হচ্ছে সেই সময়ের যে আইন সেই অনুযায়ী তাকে শাস্তি দেয়া হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে পরবর্তী সময়ের কোনো আইন দিয়ে কিন্তু শাস্তি দেয়া যাবে না, এবং যে পেনাল্টিটা বর্তমান আইনে রয়েছে, যে শাস্তিটা বর্তমান আইনে রয়েছে সেই শাস্তিটাই তাকে দেয়া হবে, পরবর্তী সময়ের কোনো শাস্তি তাকে দেয়া হবে না। এটাকে বলা হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টো ল। কোয়েশ্চেন যদি খুব কঠিন হয় কোনো কারণে, মেন্সে গিয়ে, প্রিলিমসে সাধারণত এত ডিপে কোয়েশ্চেন হবে না, মেন্সে হতে পারে, এবং সেখানে একটু কঠিন কোয়েশ্চেন যে 2-1, 5টা 10টা করা হয়, সেই জায়গাতে কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে, এক্স পোস্ট ফ্যাক্টো ল বলতে কি বোঝায়। তখন এই বিষয়টা বুঝতে হবে যে বর্তমান সময়ের আইন দিয়ে যে শাস্তি সেটাই দিতে হবে, ভবিষ্যতের কোনো আইনের শাস্তি দেওয়া চলবে না। নেক্সট যাব, নো ডাবল জিওপ্যাডি। খুব গুরুত্বপূর্ণ বিষয়টা। নো পারসন শ্যাল বি প্রসিকিউটেড এন্ড পানিশ ফর দ্য সেম অফেন্স মোর দ্যান ওয়ান্স। কোনো একটা ব্যক্তিকে কোনো একটা অফেন্স, কোনো একটা অপরাধ একবার করার জন্য কিন্তু দুটো আলাদা আলাদা শাস্তি দেওয়া যাবে না, তাকে একবারই শাস্তি প্রদান করতে হবে। একটা অপরাধের জন্য, একটা অপরাধের জন্য একটাই শাস্তি হবে, একটা অপরাধের জন্য একাধিক শাস্তি কিন্তু হবে না। একটা উদাহরণ দিয়ে বোঝা যেতে পারে যে একটা ব্যক্তিকে ধরা যাক সে খুন করেছে, তাকে একবার যাবজ্জীবন দেয়া হলো, যাবজ্জীবন সে 14 বছর কাটালো, তারপরে তাকে আবার ফাঁসি দেয়া হচ্ছে, এই রকম করা যাবে না, তাকে একটাই মাত্র শাস্তি দিতে হবে। তো এটাকে বলা হচ্ছে নো ডাবল জিওপ্যাডি। নেক্সট, নো সেলফ ইনক্রিমিনেশন। নো পারসন অ্যাকিউজড অফ এনি অফেন্স শ্যাল বি কম্পেলড টু বি এ উইটনেস এগেনস্ট হিমসেলফ। কোনো ব্যক্তি নিজে থেকে কিন্তু তাকে দোষী সাব্যস্ত করতে পারবে না। অর্থাৎ এরকম হতে পারে কখনো তাকে জোর করে, প্রেসারাইজড করে তাকে তার নিজের শাস্তি প্রদানের বিষয়টা বলতে বলা হয়। তো সেই সেলফ ইনক্রিমিনেশন এই বিষয়টা কিন্তু হবে না। তো কারণ অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে তাকে প্রেসারাইজড করা হলো, তাকে বলতে বাধ্য করা হলো সেই ক্ষেত্রে। তো এই বিষয়টা। আর এক্সপেক্ট পোস্ট ফ্যাক্টো যে ল এর বিষয়টা, এটাও বললাম, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেক কিছু বলা রয়েছে, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। নেক্সট আর্টিকেল চলে যাব, খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল, আর্টিকেল 21, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি।
এর মধ্যে বহু জিনিস আসে, অনেক অনেক কিছু জিনিস আছে আর্টিকেল 21-এ, এবং ভবিষ্যতেও কিন্তু আর্টিকেল 21-এর মধ্যে অনেক কিছু আসবে। কেন বিষয়টা বলছি সেটা দেখব। ডিক্লেয়ার্স দ্যাট নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি। ব্যক্তির জীবনকে ছিনিয়ে নেওয়া যাবে না অবশ্যই, এবং তার ব্যক্তিগত স্বাধীনতা সেটাকে ছিনিয়ে নেওয়া যাবে না, এটা আর্টিকেল 21 বলছে। Proceeded established by law, this right is available to both citizen and non citizen। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর্টিকেল 20 এটা আমাদের যারা সিটিজেন রয়েছে, নাগরিক রয়েছে তাদের, এবং যারা নাগরিক নয় দুজনের উপরেই কিন্তু এটা প্রযোজ্য, সমানভাবে প্রযোজ্য। তো গোপালন কেস রয়েছে 1950-এ। সুপ্রিম কোর্ট হ্যাজ টেকেন এ ন্যারো interpretation of the Article 21. It held that the protection under Article 21 is available only against arbitrary executive action and not for arbitrary legislative action. তো এক্সিকিউটিভ অ্যাকশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য, লেজিসলেটিভের ক্ষেত্রে নয়, এরকম একটা খুব ছোট ধারণা সুপ্রিম কোর্ট এনেছিল গোপালন কেস 1950-এর ক্ষেত্রে। তো বিভিন্ন কেস সম্পর্কে পলিটিতে বহুবার বহু প্রশ্ন আসে, মেন্সে প্রচুর প্রশ্ন থাকে বিভিন্ন কেস। তো আমরা পলিটি পড়তে গিয়ে যেখানে যেখানে বিভিন্ন কেস সম্পর্কে জানবো সেগুলো কিন্তু আমাদের আন্ডারলাইন করে রাখতে হবে, কারণ এই বইতে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কেসগুলোই উল্লেখ করা রয়েছে। তো গোপালন কেসে আর্টিকেল 21-এর একটা খুব ছোট ধারণা সুপ্রিম কোর্ট রেখেছিল, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আর কি রয়েছে? দিস মিনস দ্যাট আ স্টেট ক্যান ডিপ্রাইভ দ্য রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি অফ এ পারসন বেসড অন এ ল। তো একটা আইনের ভিত্তিতে তার পার্সোনাল লাইফ লিবার্টি এটাকে ধরা হচ্ছিল, এই কেসটার ব্যাপারে বলা হচ্ছে। তো সেটা অবশ্যই খুব একটা ছোট ধারণা, যেটা কিন্তু অ্যাকসেপ্টেড নয়। তো এখানে গোপালন কেস নিয়ে অনেক বলা রয়েছে, সেগুলো গুরুত্বপূর্ণ নয়। এবং আর্টিকেল 21-এর মধ্যে কি কি পড়ে সেটা আমরা একটু দেখে নেব। রাইট টু লাইফ অ্যান্ড হিউম্যান ডিগনিটি, অবশ্যই জীবনের অধিকার রয়েছে, সাধারণ ভালোভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। রাইট টু ডিসেন্ট এনভায়রনমেন্ট ইনক্লুডিং পলিউশন ফ্রি ওয়াটার অ্যান্ড এয়ার, প্রোটেকশন এগেনস্ট হ্যাজার্ডিয়াস ইন্ডাস্ট্রিজ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রাকৃতিক পরিবেশ, পলিউশন ফ্রি পরিবেশ, এটাও কিন্তু আমাদের একটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা যে আর্টিকেল 21-এ রয়েছে এই ব্যাপারটা আমাদের জানতে হবে। প্রশ্ন আসবে যে এই পরিষ্কার পরিবেশ, পরিচ্ছন্ন পরিবেশ এবং এই হ্যাজার্ডিয়াস ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট, তার বিরুদ্ধে যে প্রোটেকশন, সেটা কত নম্বর আর্টিকেলের অংশ? তো আমরা যদি এটা না জানি তাহলে কিন্তু এটা করা যাবে না। খুব গুরুত্বপূর্ণ, 21-এর আর্টিকেলটাই এত বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, রাইট টু লিভলিহুড, বেঁচে থাকার মধ্যে যে সমস্ত কাজকর্ম করতে হয় সেই তার অধিকার। রাইট টু প্রাইভেসি, খুব গুরুত্বপূর্ণ। গোপনীয়তার অধিকার, গোপনীয়তার অধিকার ছিনিয়ে নেওয়া যায় না, যার জন্য খুব রিসেন্টলি ডাটা প্রোটেকশন বিল এসেছে, সেটা পাস হবে। রাইট টু শেল্টার, শেল্টারের অধিকার। আর কি রয়েছে? রাইট টু হেলথ, এটাও 21-এর মধ্যে পড়ে, রাইট টু হেলথ। এরকম প্রচুর রাইট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 34টা রাইট রয়েছে। ইভেন ইলেকট্রিসিটি, এটাকেও কিন্তু আর্টিকেল 21-এর মধ্যে ফেলা হচ্ছে। নয়েজ পলিউশন, তো পলিউশন, রাইট টু স্লিপ। তো এতগুলো রাইট আর্টিকেল 21-এর মধ্যে রয়েছে। ফ্রি এডুকেশন আপ টু 14 ইয়ার্স অফ এজ, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, যেটা 86তম সংবিধান সংশোধনী 2002-তে আসছে, যে 14 বছর পর্যন্ত প্রত্যেক শিশুকে একেবারে বিনামূল্যে বাধ্যতামূলকভাবে শিক্ষা দিতে হবে, যেটা শিক্ষার অধিকার আইন বলা হয়। এবং সেখানে কিন্তু অ্যামেন্ডমেন্ট করে 86তম সংবিধান সংশোধনী করে এটাকে আর্টিকেল 21-এর এতে আনা হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর্টিকেল 21-এর এ বারবার জিজ্ঞেস করা হয়। আচ্ছা, এরপর চলে যাব রাইট টু এডুকেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। স্যার বলছিলাম, এই যে 34টা আছে রাইট টু প্রাইভেসি, এগুলো সবগুলো কি মনে রাখতে হবে নাকি? না, এরকম নয়, এটা সম্ভব নয়, প্রত্যেকটা মনে রাখা সম্ভব নয়। 21-এর এতে শিক্ষা রয়েছে। আর এই যে এনভায়রনমেন্টের বিষয়টা কেন গুরুত্বপূর্ণ আমি বললাম, এনভায়রনমেন্ট নিয়ে বর্তমানে প্রচুর চর্চা চলে, প্রত্যেক দিন এনভায়রনমেন্টের যে খারাপ থেকে খারাপ পরিস্থিতি হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু এই আর্টিকেলটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, এইটা মনে রাখার প্রয়োজন রয়েছে। কিন্তু বাকি যেগুলো বন্ডেড লেবার বা কাস্টোডিয়াল হ্যারাসমেন্ট, এমার্জেন্সি মেডিকেল এইড, দেখুন এগুলো প্রত্যেকটাই কিন্তু লাইফের সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড। মানে যদি এরকম চলে আসে প্রশ্ন, তখন আপনাকে এটা ভাবতে হবে যে আর্টিকেল 21
লাইফ সম্পর্কে কথা বলে, জীবনের হ্যাঁ অধিকার, ভালোভাবে বাঁচার অধিকারের কথা বলে, তাহলে ভালোভাবে বাঁচতে গেলে যেগুলো লাগে সেইগুলো যখনই আমরা ধরছি সেটা কিন্তু আর্টিকেল 21-এর মধ্যেই আসবে। তো এই বিষয়টা আপনি যদি বুঝে রাখতে পারেন তাহলে এগুলো কিন্তু মুখস্থ করার বা সেরকম মনে রাখার প্রয়োজন নেই, কারণ এখানে 34টা এতগুলো মনে এরকম এটা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। ঠিক আছে, আপনাকে গেস করতে হবে ঠিক ওই আছে। জায়গাতে যে লাইফের বিষয়টার সাথে রিলেটেড হলে সেটা 21 নম্বর আর্টিকেলে থাকবে, এটা গেস করে নিতে হবে। আচ্ছা, ঠিক এবার আছে। রাইট টু এডুকেশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমাদের জানতেই হবে যে আর্টিকেল 21-এর এতে এটা রয়েছে। এবং এই যেটা বলছিলাম 86তম সংবিধান সংশোধনী, যেটা 2002-তে আসছে, অ্যামেন্ডমেন্ট থেকে প্রচুর প্রশ্ন আসে, কততম অ্যামেন্ডমেন্ট, কত সালে হয়েছিল, আর শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় কবে হয়েছিল এটা বারবার জিজ্ঞাসা করতে পারে। তো এডুকেশন ফর অল, রাইট টু এডুকেশন 2002-তে আসছে 86তম সংবিধান সংশোধনীতে। তো প্রত্যেকটা শিশুকে শিক্ষা দিতে হবে। আচ্ছা, এখানেই আবার পরিবর্তন আনা ছিল আর্টিকেল 45, আর্টিকেল 45 পার্ট 4, যেটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আমরা পরবর্তী অধ্যায়ে পড়বো। সেখানেও কিন্তু একটা পরিবর্তন আনা হয়েছিল এই রাইট টু এডুকেশনটাকে বাধ্যতামূলকভাবে ঢোকানোর জন্য, অর্থাৎ রাষ্ট্রেরও এটা দায়িত্বের মধ্যে পড়ছে যে প্রত্যেক শিশুকে শিক্ষা দিতে হবে, যেটা আমরা পরবর্তী পর্যায়ে জানবো। এখানে সেরকম গুরুত্বপূর্ণ বিষয় নেই, অনেক হিস্ট্রি লেখা আছে। আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট আনা হয়েছিল, একটা আইন আনা হয়েছিল, সেটা আনা হয়েছিল 2009। খুব গুরুত্বপূর্ণ আইন, এই জন্য এটা মনে রাখার প্রয়োজন। নেক্সট দেখবো প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। তো অ্যারেস্ট, উল্টোপাল্টা অ্যারেস্ট করা যাবে না এবং তাকে ডিটেন করা যাবে না যেমন তেমন ভাবে, খুব বুঝে শুনে সেটা করতে হবে। কি বিষয়টা সেটা দেখবো। আর্টিকেল 22 গ্র্যান্ট প্রোটেকশন টু পার্সন হু আর অ্যারেস্টেড অর ডিটেইন। ডিটেনশন ইজ অফ টু টাইপ, পিউনিটিভ অ্যান্ড প্রিভেন্টিভ। কি হয় পিউনিটিভ ডিটেনশনে, কি হয়, ইজ টু পানিশ আ পার্সন ফর অ্যান অফেন্স কমিটেড বাই হিম আফটার ট্রায়াল অ্যান্ড কনভিকশন ইন এ কোর্ট। তো পিউনিটিভ ডিটেনশনে কি করা হয়, খুব খুব সাধারণভাবে যেটা হয় সেটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন, অর্থাৎ কোনো ব্যক্তি একজন কিছু একটা অপরাধ করলেন, তাকে অপরাধ করার পরে তাকে আটক করা হলো এবং তাকে শাস্তি দেওয়া হলো, এটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। আর একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রিভেন্টিভ ডিটেনশন। অর্থাৎ এখানে কি করা হয়, এরকম ধরে নেওয়া হচ্ছে যে কোনো একটা ব্যক্তি অপরাধ করতে পারে বা সে এরকম সম্ভাবনা রয়েছে একটা অপরাধ সে করবে, বড় রকমের কিছু করবে, তখন তাকে কিন্তু অ্যারেস্ট করা যায়, এটাকে বলা হয় প্রিভেন্টিভ ডিটেনশন। অর্থাৎ তাকে বাধা দেওয়া হচ্ছে সে যেন সেটা না করতে পারে, এই জন্য প্রিভেন্টিভ বলা হচ্ছে। তো তাকে কিছু করার আগেই তাকে ধরা হয় এবং কোর্টে সেখানে কিন্তু ট্রায়াল দেওয়া হয়। তো এটা গুরুত্বপূর্ণ, এই সংক্রান্ত আইন রয়েছে যেটা আমরা পরবর্তী সময় জানবো, খুব গুরুত্বপূর্ণ আইন রয়েছে এবং যেটা অনেক সমালোচনা করা হয়, এই প্রিভেন্টিভ ডিটেনশনের একটা মিসইউজ রয়েছে। যাই হোক, তো এই বিষয়টা হচ্ছে এখানে বলা রয়েছে প্রিভেন্টিভ ডিটেনশন। আচ্ছা, আর্টিকেল 22 হ্যাজ টু পার্টস, দুটো পার্ট রয়েছে। ফার্স্ট পার্ট ডিলস উইথ দ্য কেসেস অফ অর্ডিনারি ল, সাধারণ আইন নিয়ে বলে থাকে, অ্যান্ড সেকেন্ড পার্ট ডিলস উইথ কেসেস অফ প্রিভেন্টিভ ডিটেনশন ল। তো সেকেন্ড পোর্শনে প্রিভেন্টিভ ডিটেনশন নিয়ে বলা রয়েছে, দুটো পোর্শন রয়েছে। তো আর্টিকেল 22 কনফার্স ফলোইং রাইটস অন এ পার্সন হু আর অ্যারেস্টেড অর ডিটেইনড আন্ডার অ্যান অর্ডিনারি ল। তো সাধারণ আইন অনুযায়ী যেটা, সেটা ফার্স্ট পার্টে বলা রয়েছে, অনেক বেশি ডিটেলসে রয়েছে, আমরা এখানে খুব বেশি ভিতরে যাওয়ার এখানে প্রয়োজন নেই। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট অনেক কিছু বলা রয়েছে। আচ্ছা, এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, এই অ্যামেন্ডমেন্ট সম্পর্কে যেটা বলা রয়েছে, 44th Amendment Act of 1978 has reduced the period of detention without obtaining the opinion of an advisory board from 3 or 2 months. However, this prevention has not yet been brought into force. তো এখানে 44তম সংবিধান সংশোধন 1978-এ আনা হলো কি, যে ব্যক্তিকে ধরে রাখা হচ্ছে, আটক করা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে, অর্থাৎ ব্যক্তি কিছু অপরাধ করতে পারে এরকম পরিস্থিতিতে তাকে ধরে রাখা হচ্ছে, সেক্ষেত্রে একটা বোর্ড বসাতে হবে 3 মাসের মধ্যে, 2 থেকে 3 মাসের মধ্যে একটা বোর্ড বসাতে হবে এবং তারা যদি মনে করে তাকে রাখা প্রয়োজন তবেই রাখা হবে। এটাও একটা প্রভিশন আনা হয়েছিল, কিন্তু সেটা বাস্তবায়ন করা হয়নি। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা পরবর্তী সময় যখন দেখব যে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের অনেক অনেক মিসইউজ রয়েছে, তো সেই জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে যায় যে 44তম সংবিধান সংশোধনীতে এরকম একটা বিষয় আনা হয়েছিল। তো এখানে এরকম বিভিন্ন আইন ছিল, 1950-এ প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট ছিল, পরে সেটাকে বন্ধ করে দেওয়া 1969-এ, বিভিন্ন সময়। কারণ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিষয়টা বুঝতে হবে যে কোনো একটা ব্যক্তিকে কিছু করার আগেই আটক করে দেওয়া হচ্ছে। তো রাষ্ট্র মনে করলে কারোর উপর যদি তার কুদৃষ্টি পড়ে, তাকে কিন্তু সেরকম ধরে রেখে দিতে পারে।
তো যাকে হোক ধরে রেখে দিতে পারে এবং তাকে বলবে যে তার উপর কেস দিয়ে দেবে, প্রিভেন্টিভ ডিটেনশন তাকে করা হয়েছে। তো এক্ষেত্রে খুব একটা মানে বাজে পরিস্থিতি তৈরি হতে পারে। এই জন্য এরকম আইন বারবার এসেছে এবং বারবার কিন্তু সেটাকে রিপিল করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। তো মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, মিসা অ্যাক্ট, সেটাও পরে বন্ধ করে দেয় 1978-এ। এরপর কফি পোষা আসে 1974-এ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট আসে 1980-তে, যেটা রয়েছে বর্তমানে রয়েছে। পোডা, টাডা, এরকম প্রচুর অ্যাক্ট কিন্তু রয়েছে। 2002-তে এই পোটা আসে, 2004-এ সেটাকে আবার বন্ধ করে দেওয়া হয়। টাডা আসে 1985-তে, 1995-তে সেটা বন্ধ করে দেয়। খুব গুরুত্বপূর্ণ এগুলো, সরাসরি যদিও প্রশ্ন আসে না, কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে প্রশ্ন হতে পারে যে প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে কোন কোন আইনগুলো রয়েছে। 4টে অপশনের মধ্যে একটা অন্য দিয়ে দেবে, তো আমাকে একটু রেকগনাইজ করতে হবে। তো এরকম ছিল নাসা, পোটা, টাডা, কফি পোসা, এই অ্যাক্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে, একটু মনে রাখতে হবে। আচ্ছা, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, যেটা 23 আর 24 নম্বর আর্টিকেলে রয়েছে, প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার। কোনো ব্যক্তিকে জোর করে খাটানো চলবে না এবং যেটা পাচার করে দেওয়া হয় সেই বিষয়টা কিন্তু করা যাবে না, এবং সেটা রয়েছে আর্টিকেল 23-তে। ফোর্স লেবার, যেটাকে আমরা বলি বেগার, বেগার খাটানো, সেই ফোর্স লেবার করানো যাবে না। সিমিলার ফর্ম অফ যে কোনো ধরনের ফোর্স লেবার করা যাবে না, এটা আর্টিকেলে বলা রয়েছে। আর আর কি রয়েছে, ট্রাফিক ইন হিউম্যান বিংস ইনক্লুড সেলিং অ্যান্ড বাইং অফ মেন, ওমেন অ্যান্ড চিলড্রেন লাইক গুডস, দ্রব্যের মতো করে মানুষ বেচাকেনা, সেটা চলবে না। ইমমরাল ট্রাফিক ইন ওমেন অ্যান্ড চাইল্ড ইনক্লুডিং প্রস্টিটিউশন, তো এই প্রস্টিটিউশনের জন্য বা বিভিন্ন মহিলা শিশুদের যে ট্রাফিকিং করানো হয় বিভিন্ন জায়গা থেকে, সেটা করা যাবে না। দেবদাসী প্রথা যেটা ছিল প্রাচীনকালে সাউথ ইন্ডিয়াতে, সেই বিষয়টা করা যাবে না, সেটাও এখানের মধ্যে রয়েছে। স্লেভারি, দাসত্ব প্রথা যেটা, সেটাও করানো যাবে না। তো এরকম এই সমস্ত কিন্তু এটা আর্টিকেল 23-এর মধ্যে আসে, এটা মনে রাখতে হবে। এবং এর জন্য একটা আইনও আনা হয়েছিল, ইমমরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956। এই আইনটার কথাও একটু মাথায় রাখতে হবে যে ইমমরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956, এই আইনটা কিন্তু এই অনুযায়ী, এই আর্টিকেল অনুযায়ী আনা হয়েছিল। তো এখানে আরো অনেক কিছু বলা রয়েছে, সেগুলো খুব ডিটেলসে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। আর যেটা গুরুত্বপূর্ণ, আর্টিকেল 24, প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ। ফ্যাক্টরিতে সাধারণ যে শিশু রয়েছে, শিশুদের কিন্তু ফ্যাক্টরিতে লেবার হিসেবে রাখা যাবে না। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, শিশু কাদের বলা হবে, কত বছর পর্যন্ত শিশু বলা হবে? তো এটা বলা রয়েছে 14 বছর পর্যন্ত। কোনো ফ্যাক্টরি, মাইন অর দ্য হ্যাজার্ডিয়াস অ্যাক্টিভিটিস লাইক কনস্ট্রাকশন ওয়ার্ক অর রেলওয়ে, এরকম জায়গাতে কিন্তু শিশুদের, যারা 14 বছরের নিচে রয়েছে, তাদের কাজে লাগানো যাবে না। বাট ইট ডাজ নট প্রহিবিট দেয়ার এমপ্লয়মেন্ট ইন এনি হার্মলেস অর ইনোসেন্ট ওয়ার্ক। সাধারণভাবে তাদের যে কোনো অন্য জায়গাতে কিন্তু কাজ করানো যেতে পারে, অর্থাৎ এর বাইরে রয়েছে সেটা, এরকম বলা নেই যে করানো যেতে পারে, কিন্তু এর বাইরে রয়েছে। খুব কঠিন যে সমস্ত কাজ, যেগুলো ক্ষতি হতে পারে তাদের, সেই সমস্ত কাজ থেকে তাদের বিরত রাখা হয়েছে। তো চাইল্ড লেবার অ্যাক্ট সেই অনুযায়ী এসেছিল 1986-তে, মোস্ট ইম্পর্টেন্ট ল ইন দিস ডিরেকশন। তো এরকম একটা আইন আছে, মনে রাখতে হবে, 1986-তে যেটা এসেছিল, চাইল্ড লেবার অ্যাক্ট, প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986। এরপর আরো অনেক বিষয় রয়েছে যেগুলো এখানে গুরুত্বপূর্ণ নয়। অ্যামেন্ডমেন্ট এসেছিল একটা 2016 সালে, ওই চাইল্ড লেবার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়েছিল। এখানে কি বলা হচ্ছে একটু দেখি। দ্য চাইল্ড লেবার Amendment Act 16, amended the Child Labor Act 1986, it has renamed the Principal Act as the Child and Adolescent Labor. তো নামটা পরিবর্তন করে দেওয়া হয়েছিল। The Amendment Act prohibit the employment of children below 14 years in all occupation and profession. Earlier this prohibition was applicable to 18 occupations and 65 processes. তো সমস্ত ধরনের অকুপেশনে কিন্তু এখানে বাধা দেয়া হচ্ছে, অর্থাৎ আরো বড় করে দেওয়া হচ্ছে ক্ষেত্রটাকে। যে আগে যেখানে ছিল 18টা অকুপেশন, 65টা প্রসেস, এখানে সমস্ত ধরনের অকুপেশনে 14 বছরের নিচের বাচ্চাদের কাজে লাগানো যাবে না, সেটা এখানে কিন্তু আসছে। ফার্দার, দ্য অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রহিবিট দ্য এমপ্লয়মেন্ট অফ অ্যাডোলেসেন্স 14 to 18 years of age in certain hazardous occupation and processes. এখানে আরো ক্ষেত্রটা বাড়িয়ে দেওয়া হলো। 2016 অ্যামেন্ডমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে যে 14 থেকে 18 বছর পর্যন্ত, যেটা অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্যে যারা রয়েছে, যেসব শিশু, তাদেরকে হ্যাজার্ডিয়াস কোনো কাজে লাগানো যাবে না। অর্থাৎ যেটা পূর্বে ছিল আর্টিকেল 14-র মূল সাবজেক্ট ম্যাটার, সেটাকে বাড়িয়ে দেওয়া হলো, 18 বছর পর্যন্ত সাবজেক্ট ম্যাটারে করে দেওয়া হলো, এবং 14 বছরের নিচে পর্যন্ত বাচ্চাদের কোনো কাজেই লাগানো যাবে না, এটাও এখানে বাড়ানো হলো ক্ষেত্রটা। তো এই জন্য 2016-তে যে অ্যামেন্ডমেন্ট আসছে চাইল্ড লেবার অ্যাক্টে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ।
এটা মনে রাখতে হবে। তো এখানে অনেক ফাইন টাইনের ব্যাপার বলা রয়েছে, এগুলো গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, রিলিজিয়ানের ক্ষেত্রে যে ফ্রিডমগুলো দেওয়া হয়, যেটা আমরা আগেও দেখেছি, ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন অফ রিলিজিয়ান, যেটা আমি 3P বলছিলাম, 3টে পি রয়েছে আর্টিকেল 25-এ, প্রফেশন, প্র্যাকটিস আর প্রোপাগেশন, 3টেতেই কিন্তু এখানে স্বাধীনতা দেওয়া রয়েছে, তারা সেটা কিন্তু স্বাধীনভাবে করতে পারে। ফ্রিডম অফ রিলিজিয়ান, ধর্মীয় স্বাধীনতা। Freedom of conscience, inner freedom of an individual to mold his relation with God or creatures in whatever way he desires. তো সে যে কোনো প্র্যাকটিস করতে পারে, তার ধর্মাচরণ যেরকম বলে যে গডকে পাওয়ার জন্য বা তার ক্রিয়েচারের কাছে পৌঁছানোর জন্য যে কোনো প্র্যাকটিস সে করতে পারে, সেটা বাধা দেওয়া যাবে না। রাইট টু প্রফেসেস, ডিক্লারেশন অফ ওয়ানস রিলিজিয়ান্স বিলিফস অ্যান্ড ফেথ ওপেনলি অ্যান্ড ফ্রিলি, সে নিজের ইচ্ছা মতো একেবারে খোলাখুলিভাবে মুক্তভাবে সে কিন্তু তার ধর্মাচরণ যে বিলিভ করে সেটা সে ডিক্লেয়ার করতে পারে, সেটা এক্সপ্রেস করতে পারে, বলতে পারে। রাইট টু প্র্যাকটিস, তো পারফরমেন্স অফ রিলিজিয়াস ওয়ার্শিপ রিচুয়াল, যে যে ধর্মের যেরকম প্র্যাকটিস রয়েছে সেই প্র্যাকটিসগুলো সে স্বাধীনভাবে করতে পারে। রাইট টু প্রোপাগেট, শুধু তাই নয়, সে কিন্তু সেইটা ট্রান্সমিট করতে পারে, সেই ধর্মটা ছড়াতেও পারে, ছড়িয়ে দিতে পারে, সেই স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে আর্টিকেল 25-এ। তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর কি হয়েছে, আর্টিকেল 26 বলছে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার, এভরি রিলিজিয়াস ডিনোমিনেশন অর এনি অফ ইটস সেকশন শ্যাল হ্যাভ দ্য ফলোইং রাইট। কি কি রাইট রয়েছে আর্টিকেল 26-এ বলা হচ্ছে কি, রাইট টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন ইনস্টিটিউশন ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাস, বিভিন্ন চ্যারিটি এবং ধর্মীয় কারণে বিভিন্ন ইনস্টিটিউশন খোলা যেতে পারে। রাইট টু ম্যানেজ ইটস ওন অ্যাফেয়ার ইন ম্যাটার অফ রিলিজিয়ান, তার রিলিজিয়ানের ভিত্তিতে যে কোনো ক্ষেত্রে সবকিছু সে ম্যানেজ করতে পারে, নিজের ইচ্ছা মতো সেটা সে করতে পারে। রাইট টু ওন অ্যান্ড অ্যাকোয়ার মুভেবল ইমুভেবল প্রপার্টি, এটা আমি আগের দিন বলছিলাম, অনেক কিছু ব্যাপার রয়েছে এখানে। মুভেবল এবং ইমুভেবল সে প্রপার্টি এই 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 নিতে পারে কিন্তু এই রিলিজিয়াস অ্যাফেয়ারের জন্য, অর্থাৎ ধর্মের ভিত্তিতে সে কিন্তু প্রপার্টি কিনতে পারে, ধর্মের নামে সে প্রপার্টি কিনতে পারে। রাইট টু অ্যাডমিনিস্টার সাচ প্রপার্টি ইন অ্যাকর্ডিংস উইথ ল, আইন অনুযায়ী সেটাকে সে পরিচালনাও করতে পারে সেই প্রপার্টিটাকে, এই কথা বলা রয়েছে। আর 27-এ কি বলা রয়েছে, ফ্রিডম ফ্রম ট্যাক্সেশন ফর প্রমোশন অফ এ রিলিজিয়ান, তো রিলিজিয়ানের ওপর কোনো ট্যাক্স ইম্পোজ করা হবে না, এটাও কিন্তু আর্টিকেল 27 বলছে, এক্সট্রা এখানে কোনো ট্যাক্স নেওয়া যাচ্ছে না। আচ্ছা, এরপর আচ্ছা এখানে যতগুলো বলা হয়েছে, এখানে আরো অনেক কিছু ডিটেলস রয়েছে, 27, 28, 29, 29, 30, যেটা ওই কালচারের বিষয়টা ছিল, আমি আগের দিন যেটা বলেছি, এখানে অনেক বেশি ডিটেলস হয়ে যাচ্ছে, অতটা প্রয়োজন নেই প্রিলিমস হোক বা মেন্স, আমি সেই জন্য ওটা বাদ রেখেছি। আমি এরপর রিটসে চলে যাব, তার আগে একটুখানি ওটা বলে নিই। এই 29, 30, 28টা বাকি রয়েছে, 28, 29, 30 এই অংশটা বাকি রয়েছে, একটু বলে দিই। 28 নম্বর বলছি অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্টিটিউশন ওয়ার্শিপ ইন সার্টেন এডুকেশনাল ইনস্টিটিউশন, তো এডুকেশনাল ইনস্টিটিউশনে যে ওয়ার্শিপ বিভিন্ন রকম ব্যবস্থা যে করা হয়, সেখানে সে অ্যাটেন্ড করতেও পারে, নাও করতে পারে, তার ফ্রিডম রয়েছে, তার স্বাধীনতা রয়েছে। আর্টিকেল 29 কি বলছে, 29 আর 30 এটা কালচারাল এডুকেশন রাইটের কথা বলে, স্বাধীনতার কথা বলে। আর্টিকেল 29-এ বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট আর কালচার, মাইনরিটি যারা কমিউনিটি রয়েছে, তারা তাদের ভাষা, তাদের যে স্ক্রিপ্ট রয়েছে, রাইটিং রয়েছে এবং তাদের কালচার সেটা সে রক্ষা করতে পারে, সেটা সে প্রোটেক্ট করতে পারে, এটা আর্টিকেল 29 তাকে স্বাধীনতা দিচ্ছে। আর্টিকেল 30 কি বলছে, রাইট টু মাইনরিটি টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ এই আর্টিকেল 30 অনুযায়ী বিভিন্ন ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু প্রতিষ্ঠা করা যেত, অর্থাৎ এই যে মাদ্রাসা হোক বা খ্রিস্টান যে বিভিন্ন রকম যে মিশনারি স্কুল বা এইগুলো যে হয়, বিভিন্ন ধর্মের ভিত্তিতে মাইনরিটিরা যে ইনস্টিটিউশন চালায়, সেটা কিন্তু আর্টিকেল 30 অনুযায়ী হয়ে থাকে, এটা মনে রাখতে হবে। আর 32-তে চলে আসছে একদম রিটসগুলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ল্যাটিন শব্দ, হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি, কুওয়ারেন্টো, প্রত্যেকটা ল্যাটিন শব্দ, তো এটা মনে রাখা খুব কঠিন হয়ে যায়। আমি কিন্তু খুব সহজ একটা প্রসেস বলবো, যেটাতে করে এটা খুব সহজে আয়ত্ত করা, মনে রাখা সম্ভব হবে। আগে বিষয়টা সম্পর্কে জানবো, তারপর আমি ওটা বলবো। তো রিড বিষয়টা কি, তো রিড বিষয় হচ্ছে যখন আমাদের এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো যতগুলো রয়েছে, সেটা যখন লঙ্ঘন করছে কেউ, তখন লঙ্ঘন করছে বা ছিনিয়ে নেওয়া হচ্ছে কারোর থেকে সেই রাইটসগুলো, তখন আর্টিকেল 32 এবং আর্টিকেল 226
সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এরা রিট ইস্যু করে ওই ব্যক্তির সেই স্বাধীনতাটা, সেই ফান্ডামেন্টাল রাইটসটা কিন্তু ফিরিয়ে দেয়। এটাই হচ্ছে রিট। তো আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 ইউজ করে রিট ফেরাচ্ছে, আর রিট ইস্যু করে তার ফান্ডামেন্টাল রাইটস ফেরাচ্ছে, এবং হাইকোর্ট আর্টিকেল 226 দিয়ে এই প্রত্যেকটা রিট জারি করছে। এবার পার্লামেন্ট মনে করলে কিন্তু অন্য কোনো কোর্টকে ওই ক্ষমতাটা দিতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট এখানে রয়েছে, এবং এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন তৈরি হয়। পার্লামেন্ট ক্যান এম্পাওয়ার এনি আদার কোর্ট টু ইস্যু দিস রিটস। পার্লামেন্ট মনে করলে অন্য কোর্টকে ওই ক্ষমতাটা দিতে পারে। এবং এই যে রিট বিষয়টা, এই রিট বিষয়টা এসেছে ইংলিশ ল থেকে, অর্থাৎ এই যে প্রোরোগেটিভ রিট, ইংলিশ লয়ে এই রিট বিষয়টাকে বলা হয় প্রোরোগেটিভ রিট। এবং এই যে বড় করা হয়েছে কোন জায়গা থেকে, বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে, তো রিট বিষয়টা বড় করা হয়েছে ইংলিশ কনস্টিটিউশন থেকে, এটা মনে রাখতে হবে। আর কি রয়েছে, এই হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের রিট জারি করার মধ্যে কিছু তফাৎ রয়েছে, কিছু পার্থক্য রয়েছে। হাইকোর্ট আর্টিকেল 226 অনুযায়ী রিট ইস্যু করে এবং 32 অনুযায়ী সুপ্রিম কোর্ট করে, কিন্তু রিট ইস্যু করার ক্ষমতা হাইকোর্টের বেশি। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সুপ্রিম কোর্ট রিট ইস্যু করে শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটসকে ফেরানোর জন্য, আর হাইকোর্ট রিট ইস্যু করে ফান্ডামেন্টাল রাইটস তো বটেই, তার সাথে অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও হাইকোর্ট রিট ইস্যু করতে পারে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা মনে রাখতে হবে। আর কি রয়েছে, সুপ্রিম কোর্ট সারা ভারত জুড়ে রিট ইস্যু জারি করতে পারে, হাইকোর্ট শুধুমাত্র তার জুরিসডিকশন এলাকাতেই করতে পারে। যে এলাকার সেটা হাইকোর্ট, সেই এলাকাতেই সে করতে পারে। যেমন কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই জায়গাতে রিট জারি করতে পারে। তো এই যে তফাৎটা রয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের ক্ষেত্রে, এই তফাৎটা মনে রাখতে হবে। এবার আমি রিটগুলোতে চলে যাচ্ছি, এখানে এই সমস্ত নিয়ে বলা রয়েছে। আচ্ছা, হেভিয়াস কর্পাস, এটা ল্যাটিন শব্দ, এটা আমি মনে রাখার জন্য বলেছি, বন্ধ করে কারাবাস, মানে এর সাথে মিল রয়েছে। হেভিয়াস কর্পাস বন্ধ করে কারাবাস, এর মাধ্যমে এটাকে মনে রাখতে হবে। তো হেভিয়াস কর্পাস, যার মিনিং হচ্ছে টু হ্যাভ দ্য বডি অফ। হেভিয়াস কর্পাস কখন জারি করা হয়, যখন কোনো ব্যক্তিকে ইল্লিগালি যখন তাকে আটক করা হয়, তাকে কোনো মানেই নেই তাকে আটক করা, তাকে আটক করা হয়েছে, সেই সময় হেভিয়াস কর্পাস রিট ইস্যু করে তাকে মুক্তি দেওয়া হয়। এই বিষয়টাই হচ্ছে হেভিয়াস কর্পাস। এখানে অনেক বিভিন্ন রকম ভাষা বলা রয়েছে, জটিলতার মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। তো হেভিয়াস কর্পাস বন্ধ করে কারাবাস, জোর করে মিথ্যা অভিযোগে যখন কাউকে অ্যারেস্ট করা হচ্ছে, বন্দি করা হচ্ছে, তখন মুক্তি দেওয়ার জন্য এই রিটটা ইস্যু করা হয় হেভিয়াস কর্পাস। এবং মিনিংটা মনে রাখতে হবে, টু হ্যাভ দ্য বডি অফ। প্রত্যেকটা ল্যাটিন শব্দ তার জন্য মিনিং রয়েছে। ম্যান্ডামাস কি রয়েছে, ম্যান্ডামাস কিভাবে মনে রাখবো, চুপচাপ কাজ করে যাস। যখন কোনো ব্যক্তি, কোনো সাধারণত সরকারি ব্যক্তির ক্ষেত্রে, সরকারি ইনস্টিটিউশনের ক্ষেত্রে এটা হয়, সে তার ডিউটি যেটা করার কথা সেটা সে পারফর্ম করছে না, সেটা এড়িয়ে যাচ্ছে কোনোভাবে, বা পারফর্ম করছে না, তখন এই ম্যান্ডামাস রিটটা জারি করা হয় যে কাজ করানোর জন্য তাকে। তো ম্যান্ডামাসের অর্থ হচ্ছে উইক কমান্ড। তো পাবলিক বডি বা কর্পোরেশন, ইনফেরিয়ার কোর্ট, ট্রিবিউনাল, গভর্নমেন্ট, এর উপরে কিন্তু এই রিটটা ইস্যু করা হয়। প্রত্যেকটা গভর্নমেন্ট বডি, বেসরকারি কোনো প্রতিষ্ঠানের উপর ম্যান্ডামাস জারি করা যায় না। এরকম প্রশ্ন হয় বিভিন্ন, যে কোন ব্যক্তির ওপর বা প্রতিষ্ঠানের ওপর এই রিটটা জারি করা যায়। তো ম্যান্ডামাস, চুপচাপ কাজ করে যাস, কাজ করতে বলা হচ্ছে, এটা দিয়ে এটা মনে রাখতে হবে। তো এখানে বলা রয়েছে ক্যান নট বি ইস্যুড এগেনস্ট এ প্রাইভেট ইন্ডিভিজুয়াল অর বডি। তো প্রাইভেট ফার্মের ক্ষেত্রে, প্রাইভেট বডি, ব্যক্তির ক্ষেত্রে এটা বলা যায় না যে তুমি কাজ করো। সরকারি যারা রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে, স্টেটের সংজ্ঞা আমরা পড়েছি একেবারে আর্টিকেল 12-তে, সে তো স্টেট বলতে যা বোঝায় তার উপরেই ম্যান্ডামাস ইম্পোজ করা যেতে পারে, অন্য কারোর উপর নয়। আচ্ছা, প্রহিবিশন কোর্টের ক্ষেত্রে ইস্যু করা হয়, নিম্নতর কোর্টের ক্ষেত্রে, যখন নিম্নতর কোর্ট যারা রয়েছে, হাইকোর্টের নিচে যারা রয়েছে, আরো অনেক যারা কোর্ট রয়েছে, ডিস্ট্রিক্ট কোর্ট বা বিভিন্ন, তারা তাদের এলাকার বাইরে গিয়ে যখন বিচার কার্য চালায়, সেটা তাদের, সেই বিচারটা তাদের করার কথাই নয়, সেই বিচার কার্যটা তারা চালাচ্ছে, তো সেটা বন্ধ করার জন্য প্রহিবিশনটা জারি করা হয়। অর্থাৎ নিম্নতর কোর্ট তার বিচারের অধিকারের বাইরে গিয়ে যখন বিচার কার্য চালায়, তখন প্রহিবিশন রিটটা আনা হয়। তো এটা মনে রাখার কি পদ্ধতি রয়েছে, নিষেধ করলাম
নিজের এলাকায় থাক, অর্থাৎ নিম্নতর কোর্টকে বলা হচ্ছে যে তোমরা নিজের এলাকাতেই কাজ করো, তার বাইরে গিয়ে কাজ করো না, সেটা তোমাদের অধিকারের মধ্যে পড়ে না। উচ্চ কোর্ট নিম্ন কোর্টের উপর এই প্রহিবিশন রিটটা জারি করে। আর কি রয়েছে? সার্টিওরারি। সার্টিওরারিটাও প্রায় একই বিষয়, একটু তফাৎ রয়েছে। তো সার্টিওরারি করোনা বাড়াবাড়ি, অর্থাৎ এখানে নিম্নতর কোর্টকে উচ্চতর কোর্ট বলছে যে তুমি তোমার কাছে যে সমস্ত মামলা পেন্ডিং আছে সেইগুলো পাঠাও, এবং সেগুলো তোমার বিচারের অধিকার কিন্তু নেই। ইভেন কোনো একটা এমন বিষয়ে যেখানে জাজমেন্ট শুনিয়ে দেওয়া হয়েছে অথচ সেটা তার বিচারের অধিকারের মধ্যেই পড়ে না, এরকম ক্ষেত্রেও কিন্তু সার্টিওরারি ইস্যু করে, সার্টিওরারি রিটটাকে জারি করে ওই বিচার্য বিষয়টাকে উচ্চ কোর্টে নিয়ে আসা হয়। তো প্রহিবিশন সার্টিওরারি দুটোই কোর্টের ব্যাপার, একটু তফাৎ রয়েছে। প্রহিবিশন এখানে ক্ষেত্রে জাজমেন্ট শোনানো হয় না, জাজমেন্ট শোনানোর আগেই নিয়ে নেওয়া হয়। আর সার্টিওরারির ক্ষেত্রে কি হয়, জাজমেন্ট শোনানো হয়ে গেছে এরকম সময়তে কিন্তু এটা জারি করা যেতে পারে। এইটুকু তফাৎ প্রহিবিশন সার্টিওরারির মধ্যে রয়েছে, এটা মনে রাখতে হবে। আর কি রয়েছে? কুয়ারেন্টো। কুয়ারেন্টো অর্থাৎ কি অধিকারে? কুয়ারেন্টো কখন জারি করা হয়? যখন কোন একটা ব্যক্তি ইলিগালি একটা অফিস দখল করে আছে, সেই অফিসে তার থাকার কথা নয়, কিন্তু সেই অফিসটা সে দখল করে আছে। অনেক সময় এরকম হয় যে বিভিন্ন পাওয়ারফুল ব্যক্তি কোনো অফিস দখল করে রয়েছে, তো সেই ক্ষেত্রে কুয়ারেন্টো জারি করা হয়। এটা কি করে মনে রাখবো? কি অধিকারে? বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট? কিসের অধিকারে? কিসের অধিকারে তুমি এই অফিসটাতে রয়েছো বা এই জায়গাতে তোমার থাকার কথা নয়, তুমি এখানে রয়েছো, তখন কুয়ারেন্টো জারি করা হচ্ছে। তো এটা কোনো ব্যক্তি বা পাবলিক অফিসারের ক্ষেত্রে এটা করা হয়ে থাকে, এটা মনে রাখতে হবে। তো এখানে এইভাবে আমরা প্রত্যেকটা রিট মনে রাখবো, খুব গুরুত্বপূর্ণ, সেই জন্যই ছোট করে মনে রাখার জন্য আমি এগুলো দিয়েছি। হেবিয়াস কর্পাস বন্ধ করে কারাবাস, ম্যান্ডামাস চুপচাপ কাজ করে যাস, প্রহিবিশন নিষেধ করলাম নিজের এলাকায় থাক, সার্টিওরারি করোনা বাড়াবাড়ি, আর কুয়ারেন্টো কি অধিকারে, এটা মনে রাখলেই রিট কমপ্লিট। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে মার্শাল ল। মার্শাল লটা কি? আমাদের যে আর্মি রয়েছে, আর্মিদের বিচার কার্যের প্রক্রিয়া চালানোর জন্য যে আইন, সেটাকে বলা হচ্ছে মার্শাল ল। মার্শাল ল আর এই ন্যাশনাল এমার্জেন্সির সময় এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে সেটা বিভিন্নভাবে এফেক্ট হয়। কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস বন্ধ করে দেওয়া হয়, তো সেই কখন কোনটা বন্ধ করা হয় সেই সম্পর্কে এখানে কিছু বলা রয়েছে, একটু আমরা জেনে নেব। খুব বেশি ডিটেলসে খুব বেশি ইনফরমেশন এখানে মাথায় নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট একটু আমাদের জেনে রাখা প্রয়োজন যে এই সময় এই হতে পারে। একটা লজিক্যালি ভাবনা চিন্তা করে এগুলো মনে রাখতে হবে, এখানে লাইন বাই লাইন মুখস্থ করার ইনফরমেশন মাথায় রাখার প্রয়োজন নেই। কি বলছে মার্শাল ল? ইট এফেক্টস অনলি ফান্ডামেন্টাল রাইটস। শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে মার্শাল ল প্রযোজ্য হয়। ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে কি হয়? ইট এফেক্টস নট অনলি ফান্ডামেন্টাল রাইট বাট অলসো সেন্টার স্টেট রিলেশন, ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউ, লেজিসলেটিভ পাওয়ার বিটুইন সেন্টার স্টেট অ্যান্ড মে এক্সটেন্ড দ্য টেনিউর অফ দ্য পার্লামেন্ট। তো মার্শাল ল এর ক্ষেত্রে সরাসরি ফান্ডামেন্টাল রাইটসটাকে বন্ধ করে দেওয়া হয়। আর ন্যাশনাল এমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটস তো বন্ধ হয়ই, তার সাথে আরো অনেক জিনিস বন্ধ হয়। ডিটেলসে এখানে যাচ্ছি না, যখন আমরা ইমার্জেন্সি পড়বো তখন ডিটেলসে জানবো কোথায় কি হয়। মার্শাল লতে কি বলছে? ইট সাসপেন্ড দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্ডিনারি ল কোড। এখানে গভর্নমেন্টের সমস্ত ক্ষমতাটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়। যে পার্টিকুলার এরিয়াতে মার্শাল ল জারি করা হয় সেখানে গভর্নমেন্টটাকে সাসপেন্ড করে দেওয়া হয়, গভর্নমেন্টের সেখানে কোনো পাওয়ার কাজ করে না। এবং সাধারণ কোর্টের যে ল সেটাও এখানে কাজ করে না, এখানে মার্শাল ল কাজ করে, মার্শাল আইন কাজ করে। আচ্ছা, ন্যাশনাল এমার্জেন্সি সময় ইট কন্টিনিউস দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্ডিনারি ল কোড। তো সাধারণ আইন এবং এই সংবিধানের যে মূল বিষয় সেটা ন্যাশনাল এমার্জেন্সির সময় কিন্তু চলে। মার্শাল লতে কি বলা হচ্ছে? ইট ইম্পোজ টু রিস্টোর দ্য breakdown of law and order due to any reason। কোনো কারণে আইন যখন ভেঙে পড়ে, আইন ব্যবস্থা ভেঙে পড়ে, যখন একটা মারাত্মক বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো ঘটে থাকে, যেখানে মারাত্মকভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি একেবারে অবনতি হয়ে গেছে, সেখানে কোনোভাবে কোনো কিছু কাজ করছে না, পুলিশ কাজ করছে না, করতে পারছে না, এরকম পজিশনে মার্শাল লটা জারি করা হয়। আর ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয় যুদ্ধের ক্ষেত্রে, এক্সটার্নাল অ্যাগ্রেশনের ক্ষেত্রে, বিদেশিরা যদি সেখানে অ্যাগ্রেশন দেখায়, আর্ম রেবিলিয়ন যদি হয়, সেনা অভ্যুত্থান যদি হয়, তখন এই ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়। ডিটেলস আমরা ন্যাশনাল এমার্জেন্সি অধ্যায়ে জানবো। আর মার্শাল ল ইম্পোজড ইন সেম স্পেসিফিক এরিয়া অফ দ্য কান্ট্রি, সাম স্পেসিফিক এরিয়া, কোনো একটা পার্টিকুলার এরিয়াতে হয় একটা দেশের, কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি সারা দেশে হতে পারে বা কোনো একটা পার্টিকুলার এরিয়াতে হতে পারে। মার্শাল ল সবসময় একটা ছোট পার্টিকুলার এরিয়াতে হয়। ইট হ্যাজ নো স্পেসিফিক প্রভিশন ইন দ্য কনস্টিটিউশন, ইট ইজ ইমপ্লিসিট। ইট হ্যাজ স্পেসিফিক অ্যান্ড ডিটেইলড প্রভিশন ইন দ্য কনস্টিটিউশন, ইট ইজ এক্সপ্লিসিট। তো এখানে ডিটেলসে কিন্তু স্পেসিফিক
প্রভিশন মার্শাল ল এর ক্ষেত্রে আমাদের সংবিধানে এখানে বলা নেই, কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে ডিটেলস সমস্ত কিছু আমাদের সংবিধানে বলা রয়েছে। তো এই তফাৎটা মনে রাখতে হবে। এখানে আর্টিকেল 34 মার্শাল ল ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে আমাদের সংবিধানে আর্টিকেল কি বলছে, provide for the restriction on fundamental rights while martial law is in force in any area within the territory of India। তাহলে আর্টিকেল 34 মনে রাখতে হবে কি বলছে, মার্শাল ল যখন কোনো এলাকাতে ইম্পোজ করা হবে তখন সেখানকার মানুষের ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আর থাকছে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কোনো একটা এলাকাতে যখন মার্শাল ল এস্টাবলিশ করে দেওয়া হচ্ছে তখন সেখানকার মানুষ আর ফান্ডামেন্টাল রাইটস ভোগ করতে পারছেন না। তো খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আর্টিকেল 34-এ রয়েছে, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখলেই চলবে। আর্টিকেল 35 কি বলছে, আর্টিকেল 35 লে ডাউনস দ্য পাওয়ার টু মেক ল টু গিভ এফেক্ট টু সার্টেন স্পেসিফাইড ফান্ডামেন্টাল রাইটস শ্যাল ভেস্টেড অনলি ইন দ্য পার্লামেন্ট এন্ড নট ইন দ্য স্টেট লেজিসলেচার। তো বিভিন্ন যে আইনগুলো সারা দেশের ক্ষেত্রে যে প্রযোজ্য হবে, যে বিষয়গুলো স্পেসিফিক ফান্ডামেন্টাল রাইটসের উপর যে সমস্ত বিষয় রয়েছে সেটা কিন্তু আমাদের পার্লামেন্টারি অধিকার রয়েছে আইন তৈরি করার, সেখানে স্টেট লেজিসলেচারে কিন্তু কোনো অধিকার নেই ফান্ডামেন্টাল রাইটস এই সমস্ত বিষয়ের উপর বিভিন্ন যে আইন সেগুলো তৈরি করার অধিকার কিন্তু নেই, এটা আর্টিকেল 35 বলছে। তো 34-35 এখান থেকে মনে রাখতে হবে। এবং সারা অধ্যায়ের মূল বিষয়টা এখানেই রয়েছে, আমি আর বেশি ডিটেলস এখানে যাচ্ছি না, অনেক কিছু লেখা রয়েছে, এগুলো আমাদের জন্য প্রযোজ্য নয়। ইউপিএসসি যারা ডেসক্রিপটিভ লেখে তাদের জন্য এখানে অনেক কিছু বলা রয়েছে, সেটা আমাদের গুরুত্বপূর্ণ নয়। তো এখানে আমি অধ্যায়ের মূল আলোচনাটা কমপ্লিট করছি। কার কি প্রশ্ন আছে আমি একটু জেনে নেব, তারপর আমি সেশনটা কমপ্লিট করব। একটু বলুন কার কি প্রশ্ন রয়েছে, যতটা পড়ালাম বোঝা গেছে বা কোথাও কি প্রশ্ন রয়েছে একটু জানতে চাইবো। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ স্যার, এই রিটটা যেটা জারি করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট অনুযায়ী, এটা কি সেটা মানে অটোনোমাসলি জারি করতে পারে না স্যার? কোনো মানে কেউ কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান করতে করে, কোনো কেস করার পর এটা জারি হয় স্যার? হ্যাঁ, কেস করার পর হতে পারে, সুমোটো হতে পারে। মূল বিষয়টা হচ্ছে কোনো ব্যক্তি এখানে গুরুত্বপূর্ণ এই কারণে, কোনো ব্যক্তি সরাসরি কিন্তু এখানে সুপ্রিম কোর্টে চলে যেতে পারে, মানে এটা তার অধিকার রয়েছে, সে হাইকোর্টেও না যেতে পারে, সরাসরি রিটটাকে কার্যকরী করার জন্য সে সরাসরি সুপ্রিম কোর্টে চলে যেতে পারে যে আমার ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হয়েছে, সুতরাং আমার এই রিটটা প্রয়োজন। তো সরাসরি সে সুপ্রিম কোর্টে যেত, কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে গেলে তাকে মানে কারণ দেখাতে হয় যে সে কেন হাইকোর্টে যায়নি, সেই কারণটা তাকে দেখাতে হয়। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, রিট থেকে কিন্তু প্রশ্ন থাকে, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। মানে ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে তো বলাই রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস যদি লঙ্ঘিত হয়ে যায়, কোনো কারণে বন্ধ করে দেওয়া হয় জোর করে কোনো ব্যক্তির, সে তখন কি হবে, তখন কি হতে পারে, তো সেটার জন্য এই রিটটা আনা হয় এবং তার জন্য এই সমস্ত আর্টিকেলগুলো রয়েছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা। এবং মূল বিষয়টা আমি কিন্তু বলে দিয়েছি, এখানে অনেক কিছু বলা রয়েছে যেগুলো খুব মানে সেই অর্থে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু মূল বিষয়টা আমি বলেছি যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে তফাৎটা রয়েছে, হাইকোর্টের কতটা ক্ষমতা রয়েছে, সুপ্রিম কোর্টের ক্ষমতা রয়েছে, এবং খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে হাইকোর্টের ক্ষমতা কিন্তু রিট ইস্যু করার এরিয়াটা অনেক বেশি বড়। মানে এরিয়া বলতে এখানে ফান্ডামেন্টাল রাইটস প্লাস অন্যান্য ক্ষেত্রেও হাইকোর্ট কিন্তু রিট জারি করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষমতা শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটসটাকে রিট জারি করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এই যে রিট ইস্যু করতে সে কিন্তু মানে করতে বাধ্য, যদি যায় কেউ করতে সে বাধ্য, কিন্তু হাইকোর্ট বাধ্য নয়। এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে রিট ইস্যু করার জন্য কেউ গেল হাইকোর্টে, হাইকোর্ট কিন্তু বাধ্য নয় সেই রিট ইস্যু, কিন্তু সুপ্রিম কোর্ট বাধ্য। তো এই পার্থক্যটাও মনে রাখতে হবে যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রিট ইস্যু করার ক্ষেত্রে এটা তফাৎ রয়েছে, এবং আর্টিকেলগুলো তো গুরুত্বপূর্ণই। হ্যাঁ বলুন স্যার। বলছি হাইকোর্ট যে ওই ছাড়া ফান্ডামেন্টাল রাইটস ছাড়া অন্যান্য ক্ষেত্রে করতে পারে সে? হ্যাঁ বলুন। হ্যাঁ পুরোটা শোনা গেল না। হ্যাঁ বলুন। বলছিলাম স্যার যে হাইকোর্ট যে স্যার ছাড়া মানে ফান্ডামেন্টাল রাইট ছাড়া অন্যান্য ক্ষেত্রে যে রিট জারি করতে পারে, সে অন্যান্য ক্ষেত্র বলতে স্যার কোন ক্ষেত্র রয়েছে? অন্যান্য যে কোনো ক্ষেত্রে, মানে যেখানে মনে হচ্ছে যে তার অধিকার বঞ্চিত হয়েছে। ফান্ডামেন্টাল রাইটসে তো সব অধিকার দেয়া নেই,
100% সমস্ত না অধিকার তো হ্যাঁ। ফান্ডামেন্টাল রাইটসে দেয়া নেই। মৌলিক অধিকার যেটা প্রত্যেকের থাকা উচিত সেই অধিকারগুলো দেয়া আছে। এছাড়াও আরো অনেক সেগুলো অধিকার আছে। রয়েছে। তো সেখানে কিন্তু রিট ইস্যু করতে হবে। আপনি যদি বিভিন্ন অর্ডার কপি পড়ে থাকেন দেখবেন রিট সেখানে বলা থাকে, এবং রিট বলা থাকার মানেই কিন্তু এই 5টা রিটের মধ্যে কোনো না কোনোটা ইস্যু করেছে। আপনি বিভিন্ন অর্ডার কপি দেখবেন বা গুগলে আপনি হ্যাঁ, রিট সার্চ করে পিটিশন দেখতে নাম্বার পারেন। থাকে একটা। একদম একদম একদম। তো রিট ইস্যুটা ওই হাইকোর্ট করে থাকে, ওইভাবে করে থাকে সেটা। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আর আর এখানে প্রত্যেকটা আর্টিকেল গুরুত্বপূর্ণ। ইভেন আমি আগেও বলেছি যে মূল বিষয়টা হয়ে যাওয়ার পর ক্লজ 1 ক্লজ 2 এরকম ভাবেও কিন্তু জানতে হবে। প্রিলিমসে এসেছিল 2016-তে বিভিন্ন প্রশ্ন এসেছিল ক্লজ দিয়ে, অর্থাৎ আর্টিকেল 16-র ভেতরে 1 2 3 4 কি আছে সেখান থেকেও প্রশ্ন তৈরি হতে পারে, এবং মেন্সে তো এরকম থাকতেই পারে। মানে ফান্ডামেন্টাল রাইটস বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু প্রত্যেকটা আর্টিকেল এবং তার ভেতরে ক্লজে কি বলা রয়েছে সেটাও এখানে জানতে হবে। তো মূল অধ্যায়টা হয়ে গেছে, এরপরে আমি যখন ওই আর্টিকেল নিয়ে বলবো, বিভিন্ন আর্টিকেল নিয়ে পড়াবো, তখন কিন্তু ওই ক্লজের মধ্যে কি বলা রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। তো আপাতত মূল বিষয়টা আমাদের জানতে হবে, মূল অধ্যায়ে কি কি বলা রয়েছে এবং কি কি এক্সেপশন রয়েছে প্রত্যেকটা জায়গাতে, সেইগুলো জানতে হবে। আর এটার সাথে সাথে মোটামুটি এই অধ্যায়টা কভার হয়ে যাচ্ছে। এরপরে যে অংশটা ছিল আমি বাদ দিয়েছি, আর্টিকেল নিয়ে বলা ছিল, আমি এখানে রাখিনি। ওই লক্ষ্মীকান্তের পিডিএফ থেকে ওটা দেখে নেবেন, আর্টিকেলগুলো যেগুলো আগে বলেছি ওগুলোই দেওয়া রয়েছে এখানে। ঠিক আছে? আর 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 কিছু প্রশ্ন থাকলে বলুন। আচ্ছা, ঠিক আছে। আমি আপাতত আজকে এখানে কমপ্লিট করছি। পরের দিন আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করব। পলিটি 2 দিন আলোচনা হয়েছে, আমি এরপরে দিন হিস্ট্রি বা জিওগ্রাফি অন্য কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আজকে এখানে সেশনটা কমপ্লিট করছি তাহলে। ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। এখানে কমপ্লিট করছি সেশনটা।